হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 14ই মার্চ বৃহস্পতিবার, আর এই 14ই মার্চ বৃহস্পতিবারের পাঁচটি বিগ ব্রেকিং আপডেট, পাঁচটি তাজা খবর ইতিমধ্যে আপনাদের সামনে হাজির। মোদী সরকার ইতিমধ্যেই ভোটের চমক দিতে শুরু করে দিয়েছে। ভোটের দিকে লক্ষ্য রেখে বিরাট ঘোষণা করেছে দেশবাসীর জন্য। এবং আজকে সবথেকে বড় আপডেটটি হলো ইতিমধ্যে পাকিস্তান আবারও যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রের যোগান দিতে শুরু করেছে পাকিস্তান, এবং সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তো আজকের এই পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব, তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আজকে সর্বপ্রথম আপডেটটিতে বলা হচ্ছে 1 এপ্রিল থেকে বাড়ি কিনতে পারবেন আরও সস্তায়। আপনি কি বাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আর একটু অপেক্ষা করে নিন, কারণ 1 এপ্রিল থেকে বাড়ি কিনলে লাভবান হবে আপনি। জিএসটি কাউন্সিল নির্মীয়মান প্রজেক্টের ক্ষেত্রে জিএসটি কমিয়ে দেওয়া, আপনি আরও সস্তায় বাড়ি কিনতে পারবেন। নির্মীয়মান প্রজেক্টের ক্ষেত্রে জিএসটি 12% থেকে কমিয়ে 5% করে দেওয়া হয়েছে। 45 লক্ষ টাকার বাড়ি কিনলে এই প্রথম আপনি 5,82,000 টাকার বাঁচানোর সুযোগ পাবেন। এর আগে নির্মীয়মান প্রজেক্টে প্লট কিনলে 12% জিএসটি দিতে হতো, কিন্তু 1 এপ্রিল থেকে তা কমিয়ে 5% করা হয়েছে, অর্থাৎ 7% কমিয়ে দেওয়া হয়েছে জিএসটির পরিমাণ। 45 লক্ষ টাকার বাড়ি কিনলে আপনি 3,15,000 টাকা বাঁচাতে পারবেন। প্রথমবার বাড়ি কিনলে প্রধানমন্ত্রী আবাস যোজনার হোম লোনে 2,67,000 টাকা সাবসিডি পাবেন, অর্থাৎ মোট 5,82,000 টাকা আপনি বাঁচাতে পারবেন যদি 1 এপ্রিলে আপনি বাড়ি কেনে। তাহলে বুঝতে পারছেন মোদী সরকার যে জিএসটির সূচনা করেছিলেন, সেই জিএসটি আপনি যদি কোনো নির্মীয়মান বাড়ি কেনেন তাহলে তাতে জিএসটির পরিমাণ 5% করে দেওয়া হয়েছে। আগে যেখানে জিএসটি ছিল 12%, এখন সেখানে 7% কমিয়ে 5% করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি 45 লক্ষ টাকার বাড়ি কেনেন তাহলে আপনার পুরো 5,82,000 টাকা এক্সট্রা প্রফিট দাঁড়াচ্ছে। তাই আপনি যদি এই ধরনের বাড়ি কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আর কিছুদিন অপেক্ষা করে নিন। 1 এপ্রিল থেকে আপনার হাতে চলে আসবে এই সুযোগ। এই সুযোগে আপনি 5,82,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এদিকে আরও একটি বড় খবর বেরিয়ে এসেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সচিন, বিরাট এবং রোহিত এবং ধোনির কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছে। যেই আবেদনপত্রটি জানলে আপনিও অবাক হবেন। আগামী বেশ কিছু ম্যাচ ভারত আর ভারতীয়দের জন্য বিশেষ হতে চলেছে। এই সময় আইপিএলের বিশ্বকাপ ছাড়াও সাধারণ নির্বাচনও হতে চলেছে। ভারত এক গণতান্ত্রিক দেশ, আর এখানে প্রত্যেক 5 বছরে সাধারণ নির্বাচন হয়। এই নির্বাচনের মাধ্যমে দেশের নতুন সরকার নির্বাচন করা হয়, এবং এই নির্বাচন 7 দফায় হবে। এই শুরুয়াত 11 এপ্রিল থেকে হবে, আর এর শেষ হবে 19 মে পর্যন্ত, এবং ভোট গণনা হবে 23 মে। এবং এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রীড়া জগতের কাছে একটি বিশেষ অ্যাপিল করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেটারদের আর ক্রীড়া জগতের তারকাদের কাছে বিশেষ অ্যাপিল করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তিনি সকলকে বলেছেন যে তারা মানুষকে ভোট দেওয়ার জন্য প্রেরিত করুন। অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা এবং অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকেও ট্যাগ করে লেখেন, প্রিয় MS ধোনি, বিরাট কোহলি আর রোহিত শর্মা, আপনারা সবসময় ক্রিকেট ফিল্ডে উৎকৃষ্ট রেকর্ড স্থাপন করেছেন, কিন্তু এবার ভারতের 130 কোটি মানুষকে আগামী নির্বাচনে সর্বোচ্চ মদতদাতা হওয়ায় এক নতুন রেকর্ড স্থাপন করার জন্য প্রেরিত করুন। এমনটা হবে তো গণতন্ত্র জয়ী হবে। তাহলে বুঝতে পারছেন, ভোট তো আসছে। সেই ভোটে সমস্ত ক্রীড়াবিদদের কাছে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 130 কোটি মানুষকে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য। অর্থাৎ মোদী সরকার জানে যে ক্রিকেটারদের কতটা সম্মান, সেই ক্রিকেটারদের কাছ থেকে তিনি তার ভোটের খেলাটা খেলাতে চাইছেন। যেখানে আবেদন করতে চাইছেন, প্রতিটা ক্রিকেটারের কাছে অনুরোধ করেছেন যে এই নির্বাচনে প্রতিটা ভারতবাসীকে যেন অনুপ্রাণিত করা হয়। প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে এই অনুপ্রাণিতর, যে প্রত্যেকে যেন এই নির্বাচনে অংশগ্রহণ করে এবং তার ভোটটা প্রদান করে, সেটা যে কোনো দলীয় ক্ষেত্রে দিতে পারে। পরবর্তী আপডেটটা বলা হচ্ছে, নির্বাচনী বিধি বিরুদ্ধ কার্যকলাপ রুখতে নয়া হাতিয়ার, সিভিজিল অ্যাপে অভিযোগ জানাতে পারবে সমস্ত ভোটাররা। 10ই মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে, আর তার সঙ্গেই কার্যকরী হয়েছে নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট। এই আচরণবিধির লঙ্ঘন এড়াতে নয়া অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন, যার নাম সিভিজিল। এই সিভিজিল অ্যাপ বা সিটিজেন্স ভিজিলেন্স, অর্থাৎ নাগরিকত্বের নজরদারি সম্পর্কিত সচেতনতা বাড়াতে এই অ্যাপ চালু করেছে কমিশন। যে কোনো নির্বাচন বিধি বিরোধী কার্যকলাপ দেখলেই এই অ্যাপের মাধ্যমে নির্বাচনের কাছে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ। যে কোনো কমিশনের বিরুদ্ধে কার্যক্রমের ছবি বা 2 মিনিটের ভিডিও ক্লিপস পাঠিয়ে অভিযোগ জানানো যাবে। বর্তমানে কেবলমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই অ্যাপ ব্যবহার করা যাবে। বুঝতেই পারছেন, নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপের মাধ্যমে আপনি যদি ভোটের চলাকালীন কোথাও
কোথাও কিছু বিধিনিষেধ বা কোথাও কিছু অকার্যকলাপ দেখতে পান, তাহলে মুহূর্তের মধ্যে সেটিকে রেকর্ড করে সরাসরি আপনি নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারবেন। এটার ব্যাপারে নির্বাচন কড়া পদক্ষেপ নেবে। আপনার এই পাঠানো ভিডিও ক্লিপ বা কোনো তথ্য প্রমাণের সাহায্যে নির্বাচন এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেবে এবং সাথে সাথে জানিয়ে দেওয়া হয়েছে আপনার নামও কিন্তু লুকানো থাকবে, অর্থাৎ আপনি যে পাঠিয়েছেন সেক্ষেত্রে আপনার নাম গোপনই থাকবে। তাই কোথাও কিছু এই ধরনের মন্তব্য, এই ধরনের ঝামেলা বা কোনো রকম অপ্রীতিকর অবস্থা দেখলে আপনি এই অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন। পরবর্তী আপডেটটি বলা হচ্ছে লোকসভা ভোটে নয় সিভিক ভলেন্টিয়ার, জানিয়ে দিল কমিশন। এবার লোকসভা ভোটে রাজ্য সরকারের ভোটের কাজে ব্যবহার করতে পারবে না সিভিক ভলেন্টিয়ারদের। জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে এমনই নির্দেশ এসে পৌঁছেছে তাদের কাছে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের বুথে বুথে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে সিভিক ভলেন্টিয়ারদের। তাও বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। রাজ্যে লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার রয়েছে। বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা ট্রাফিক সামলানো থেকে শুরু করে থানার অনেক কাজই সামলাচ্ছেন। তাদেরকে ব্যবহার করা হচ্ছে অন্যান্য কাজেও। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে মমতা সরকার তাদেরকে নির্বাচনের কাজে ব্যবহার করেছিল। রাজ্যের প্রতিটা বুথে রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল সিভিক ভলেন্টিয়ার। সেই সময় বিরোধীরা অভিযোগ করেছিল সিভিক ভলেন্টিয়ার বুথে বুথে তৃণমূল ক্যাডারদের মতো দাদাগিরি করছে। নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণার আগেই চলতি বছরের জানুয়ারি মাসে বিজেপি নেতা মুকুল রায় বলেছিলেন জেলায় জেলায় প্রচুর সিভিক ভলেন্টিয়ার রয়েছে, গরিব ছেলের কাজ করে খাচ্ছেন, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু তোমাদের তো বাবা নির্বাচন কমিশনের ভোটের দিন থাকতে দেবে না। লোকসভা ভোটের আগে রাজ্য সরকার থেকে কমিশনের কাছে একটি তালিকা পাঠানো হবে, সেখানে পুলিশ হোমগার্ডদের নাম থাকবে। রাজ্য সরকার কোনোভাবেই তো সিভিক ভলেন্টিয়ারের নাম দিতে পারবে না। কার্যত মুকুল রায়ের কথাই ঠিক হলো, এবার লোকসভা ভোটে নির্বাচনের কাজে থাকতে পারবে না সিভিক ভলেন্টিয়াররা। ভোটের সময় বুথে থাকবে আধা সামরিক বাহিনীর জওয়ানরা। তাহলে বুঝতে পারছেন পঞ্চায়েত ভোটে মমতা সরকার সিভিক ভলেন্টিয়ারদের মোক্ষম কাজে লাগিয়েছিল। নিজের স্বার্থের জন্য তাদেরকে পুরোপুরিভাবে কাজে লাগিয়েছিল মমতা সরকার। এই ব্যাপারে বিরোধীরা অনেক নালিশ করেছে যে ওই সমস্ত সিভিক ভলেন্টিয়াররা রাজ্য সরকারের ক্যাডার হিসেবে কাজ করছে। তাই এবারে লোকসভা নির্বাচন কমিশন কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, কোনো রকমভাবে সিভিক ভলেন্টিয়ারদের ভোটেই ব্যবহার করা যাবে না, কোনো কাজেই তাদেরকে রাখা যাবে না এবং কেন্দ্রীয় বাহিনী টহলদারির সময় তাদেরকে যেন না দেখতে পাওয়া যায়, এই রকম হুঁশিয়ারি জারি করেছে সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এই রকম রায় আপনার কেমন লেগেছে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী এবং সর্বশেষ আপডেটটি একটি চাঞ্চল্যকর ছড়িয়ে তুলেছে আবারও ভারত পাকিস্তানের মধ্যে, যেখানে বলা হচ্ছে সীমান্তে অস্ত্র সাজাচ্ছে পাকিস্তান, জারি হয়েছে হাই অ্যালার্ট। মুখে শান্তির কথা বললেও সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর তারা বিপুল সেনা মোতায়েন শুরু করেছে। শুধু তাই নয়, সীমান্তে তারা জড়ো করেছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। ভারতীয় বায়ুসেনার সহায়তায় আমেরিকার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে পাকিস্তানের সেই যুদ্ধের তৎপরতা। পুলওয়ামা কাণ্ডের বদলা নিতে 26শে ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জৈশ ই মোহাম্মদ ক্যাম্পে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের কাছে শান্তির বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু ভিতরে ভিতরে সীমান্তে প্রায় যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। ইস্টার্ন ফ্রন্টে পুরো F-16 স্কোয়াড্রনকে মোতায়েন করা হয়ে গেছে। জারি করা হয়েছে ফুল অপারেশনাল অ্যালার্ট। সেনার এক সূত্রে জানিয়েছেন রাওয়ালপিন্ডির সদর দপ্তর থেকে 10 কর্পস এবং শিয়ালকোট থেকে স্পেশাল ফোর্সকে এনে অধিকৃত কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করা হয়েছে। সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ থেকে পুরো উত্তর সীমান্তে আমেরিকার এবং জর্ডন থেকে আনা F-16 যুদ্ধ বিমান মোতায়েন করে তারা। 26শে ফেব্রুয়ারি হামলার পরেও জিডিএমএও স্তরে ফোন আলাপও বন্ধ রেখেছে পাক সেনা। প্রতি মঙ্গলবার ফোনে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করে থাকেন দুই দেশের ডিজিএমও। ওই দিনের পর পাক সেনার ডিজিএমকেও ফোন করা হলে তিনি তা তুলছেন না। তাহলে বুঝতেই পারছেন পাকিস্তান একদিকে শান্তির বার্তা দিয়ে যাচ্ছে, অপরদিকে সীমান্তের যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র যোগান দিতে শুরু করেছে পাকিস্তান। ইতিমধ্যেই পাক সেনা মোতায়েন করা হয়ে গেছে, যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। ভারতের কাছে ঠিক এই রকমই সূত্রের খবর উঠে এসেছে। এবার ভারতও কিন্তু আর ছেড়ে কথা বলবে না। ভারতও পুরোপুরি তৈরি যুদ্ধের জন্য। যদি পাকিস্তান কোনো রকম আক্রমণ করার চেষ্টা করে, তাহলে আমাদের ভারতীয় সেনারাও তার জন্য প্রস্তুত। তাকে লড়াই করার জন্য তারা সর্বদাই প্রস্তুত হয়ে আছে। সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোকে মেটাবার জন্য ভারতীয় সেনারা উঠে পড়ে লেগেছে এবং তাদের যতক্ষণ না মিটিয়ে দিয়ে আসছে, পুরো কাশ্মীর সীমান্তটাকে জঙ্গিমুক্ত করতে পারছে, ততক্ষণ এনকাউন্টার পর্ব চলবে বলেও জানিয়েছেন সেনাপ্রধান। তাই পাকিস্তান যদি কোনো রকম চেষ্টা করে ভারতের উপর হামলা করার, তাহলে ভারত কিন্তু আর চুপ থাকবে না, সরাসরি তার বদলা দিয়ে দেবে। ইতিমধ্যে পাকিস্তানের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে ভারতীয় সেনারা। তাই যে কোনো মুহূর্তের বদলা নিতে উঠে পড়ে লেগে যেতে পারে আমাদের ভারতীয় সেনারা। তাই ওরা যদি কোনো রকম চেষ্টা করে, তার কিন্তু
পাল্টা জবাব দিতে একটুও সময় নেবে না ভারতীয় সেনারা। তাই পাকিস্তানবাসীরা তোরা সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা, ভারতের সঙ্গে আর পাঙ্গা ধরতে আসিস না। তোরা বুঝে যাবি ভারত কী জিনিস। একবার ভারতের গায়ে যদি আঁচ পড়েছে তাহলে কিন্তু তোরা ধূলিসাৎ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোকে ধ্বংস করে ওই সমস্ত পাকিস্তান যারা ওই সমস্ত জঙ্গিদের মদত দিচ্ছে তাদেরকেও ধ্বংস করে দেবে আমাদের ভারতীয় সেনারা। তো আজকের আপডেট ছিল এতটুকুই। আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা। আমাদের এই তথ্য বা ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে প্রতিটি ভারতবাসীর কাছে পৌঁছে দেবেন এবং প্রতিটা ভারতবাসীর এই ব্যাপারে মতামত নেবেন। আর আমাদের সঙ্গে জুড়ে এরকম আপডেট পেতে ইচ্ছুক থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।